বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা ফিল্মস্টার নবকুমারের পঞ্চম পর্ব। প্রায় ৪৫ মিনিট বসেছিল নবকুমার। ক্রমশ তার চিন্তা উর্মিলা থেকে সরে গিয়ে নানা বিষয়ে জড়িয়ে পড়ছিল। সম্বিত ফিরতে সে উঠে দাঁড়াল, আর তখনই নজর গেল উর্মিলার দিকে। উর্মিলার দুটো চোখ খোলা, অর্থাৎ উর্মিলা জেগে রয়েছে। নবকুমার দ্রুত তার পাশে চলে এলো। উর্মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? উর্মিলার চোখের মনি নবকুমারের দিকে সরে এলো। তুমি আমাকে চিনতে পারছো উর্মিলা? নবকুমার দেখল উর্মিলার চোখের তারা একটু কেঁপে উঠল, কিন্তু এপাশে সরে এলো না। নবকুমার উর্মিলার মুখের উপর ঝুঁকে এলো। এবার উর্মিলার চোখের তারা যে তাকে দেখছে তা বুঝতে অসুবিধা হল। এই দৃষ্টিতে কোনো বার্তা নেই, একটা শূন্যতা নিয়ে তাকিয়ে আছে উর্মিলা। কিছুক্ষণ উর্মিলার চোখের দিকে তাকিয়ে থেকে আঙুল দিয়ে চোখ বন্ধ করে দিল নবকুমার। তারপর সোজা হতেই দেখল উর্মিলার চোখের পাতা আবার খুলে গেল। এবার দুই চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে এলো দুই গালের পাশে। পকেট থেকে রুমাল বের করে সেই জল যত্ন করে মুছিয়ে দিল নবকুমার। তারপর সোজা হয়ে দাঁড়াতেই মনে হলো উর্মিলার দুই চোখে যেন খুশির ছাপ। দেখতে ভুল হতে পারে, হয়তো এটা নেহাতি কল্পনা, তবু ভাবলে মন ভালো হয়ে যায়। উর্মিলার দিকে তাকালো সে। তুমি চোখ বন্ধ করো, একটু ঘুমিয়ে নাও, আমি মাঝে মাঝে তোমার পাশে এসে বসব। কোনো প্রতিক্রিয়া নেই, শরীর স্থির। চিত হয়ে শোয়া দেহ ওয়াটার ম্যাট্রেসের কল্যাণে ঈষৎ নড়ছে। চোখ না ঘুরলেও চোখের তারা দেখার চেষ্টা করছে সরে যাওয়া নবকুমারকে। দরজার কাছে এসে নবকুমার নার্সকে দেখতে পেল। মেয়েটি অল্প বয়সী, চোখের সামনে বিখ্যাত নায়ককে দেখে বিগলিত। নবকুমার জিজ্ঞেস করল, কি নাম? সুচিত্রা। সবসময় খেয়াল রাখবে, মনে রাখবে উনি নড়াচড়া করতে পারেন না। কথা বলা ওর পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু উনি সব বুঝতে পারেন। আর ডাক্তারবাবু তোমাকে তো বলেছেন কিছুক্ষণ অন্তর ওয়াটার ম্যাট্রেসটাকে নাড়িয়ে দিতে, ওটা মনে রাখবে। রাখবো স্যার। এখন শরীরে কিছুটা শক্তি এসেছে, কিন্তু তার দিকে তাকালেই যে কোনো লোক বুঝতে পারবে সে পক্সে আক্রান্ত হয়েছিল। রোমান্টিক নায়কের এমন মুখ দেখা যায় না। তবু যেসব ছবি প্রায় শেষ হয়ে এসেছিল তার পরিচালকরা ধরতে লাগলো। ব্যাক টু দি ক্যামেরা শট দিয়ে ছবি শেষ করে দিলে টাকা আটকে থাকে না, ছবি রিলিজ করা যেতে পারে। নবকুমার বাধ্য হয়ে রাজি হল। দৃশ্যটি হলো নায়িকা ফিরে এসেছে খবর পেয়ে নায়ক ছুটে আসবে বাড়িতে। একটার পর একটা দরজা পেরিয়ে সে যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে তখন নায়িকাও খবর পেয়ে গিয়েছে, পেয়ে পাগলের মতো নায়কের উদ্দেশ্যে ছুটে আসছে। সিঁড়ির শেষ ধাপ পার হতে নায়ক নায়িকাকে ছুটে আসতে দেখে নাম ধরে চেঁচিয়ে উঠবে এবং নায়িকা নায়কের বুকে ঝাঁপিয়ে পড়বে। নায়ক দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠবে ব্যাক টু দি ক্যামেরা হয়ে। নায়িকার শরীরের সামনের দিকটা স্পষ্ট দেখা যাবে। নায়িকার নাম করে চেঁচিয়ে ডাকতে ডাকতে ওপরে ওঠার সময় যে রিহার্সাল নবকুমার দিল তার প্রশংসা পরিচালক টেকনিশিয়ানরা করলেও ক্যামেরাম্যান এসে নিচু গলায় বললেন, দাদা মুখ সোজা এবং একটু নিচের দিকে রাখবেন। নবকুমার বলল, ঠিক বুঝলাম না ভাই। আপনি মুখের মুভমেন্ট করলে ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে, আমরা তো ওটা অ্যাভয়েড করতে চাইছি। শরীর শক্ত হলো নবকুমারের। অভিনয় করার সময় মুখের ব্যাপারটা মাথায় ছিল না। নায়ক হিসেবে এই মুখ ক্যামেরায় দেখানো যাবে না, আগের দৃশ্যে দাগ নেই। হঠাৎ তা মুখে চলে এলে দর্শকরা সমালোচনা করবে। অতএব আবার যখন সে ক্যামেরার সামনে অভিনয় করল
তখন নিজেকে কাট মনে হচ্ছিল। পরিচালক কিছু বলার আগে ক্যামেরাম্যান বললেন, একদম পারফেক্ট হয়েছে দাদা। নবকুমার দেখল যাবতীয় প্রেফারেন্স নায়িকাকে দিয়ে দৃশ্যগুলো নেওয়া হল। শুটিং শেষ হলে নায়িকা নবকুমারকে বলল, থ্যাংক ইউ। কেন বলল তা জিজ্ঞেস করল না নবকুমার। অমিতাভ সেনের ফোন এলো। কেমন আছেন? কোনো অসুবিধা বোধ করছি না। শুনলাম আবার অন্য ছবির শুটিং শুরু করেছেন। আর বলবেন না, এই এক যন্ত্রণাদায়ক ব্যাপার। কিরকম? ছবিগুলো একেবারে শেষ দিকে এসে ঠেকেছিল, রিলিজ করতে পারছিল না। আমাকে নিয়ে গিয়ে ব্যাক টু দ্য ক্যামেরা শট নিচ্ছে, যাতে মুখ না দেখা যায়। আপনি রাজি হলেন? না রাজি হলে বেশিরভাগ প্রযোজক বিপদে পড়তেন। এই যে ক্যামেরায় আপনার মুখ দেখাচ্ছে না, এটা আপনার ভালো লাগছে? এটা তো এক ধরনের চিটিং হয়তো, কিন্তু এছাড়া ওরা অন্য কোনো উপায় খুঁজে পায়। এবার বলুন কি কারণে ফোন করেছেন? ও হ্যাঁ, আমার প্রোডাকশনের লোকজন আপনার কাছে যাবে। শুটিং এর আগে যেসব কাজ থাকে তা করে আসবে। আশা করি আমরা একসঙ্গে ছবিটা ভালোভাবে করতে পারব। ঠিক আছে, রাখছি। অমিতাভ সেন ফোন রেখে দিল। নবকুমার হাসল। তার মনে হচ্ছিল একটা ভালো কাজ করার সুযোগ পাচ্ছে, তাই কথা বাড়িয়ে জটিলতা তৈরি করে লাভ নেই। নিয়মিত সকাল দুপুর সন্ধ্যায় অন্তত ঘণ্টাখানেক উর্মিলার পাশে গিয়ে বসে। ইতিমধ্যে একটা অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করেছে। ঘরের দরজায় দাঁড়িয়ে দেখেছে উর্মিলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তাকে দেখে নার্স মাথা নিচু করে পাশ দিয়ে বেরিয়ে যায়। নবকুমার পা বাড়িয়ে বিছানার কাছে পৌঁছাতেই উর্মিলার চোখের পাতা খুলে যায়। তখন ওর চোখের মনিটাকে কি উজ্জ্বল দেখায়। আজও তাই হলো। পাশের চেয়ারে বসে নবকুমার জিজ্ঞেস করল, গান শুনবে? চোখের পাতা একবার বন্ধ হল। এর অর্থ নবকুমার ধরতে পারল। সে আবার জিজ্ঞাসা করল, কিছু খাবে? খিদে পেয়েছে? উর্মিলার চোখের পাতা দুবার নড়ল। নবকুমারের মনে হলো চোখের পাতার একবার অথবা দুবার নড়ে ওঠার মাধ্যমে নিশ্চয়ই উর্মিলা কিছু বলতে চায়। সে হাত বাড়িয়ে উর্মিলার হাত ধরল। শীতল হাত, কোনো সাড়া নেই। আঙুল থেকে কবজি পর্যন্ত আলতো ধরে নবকুমার ফিসফিসিয়ে বলল, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো উর্মিলা। এরকম তোমার কেন হলো? আমার জন্য? শ্বাস ফেলল নবকুমার। তারপর মুখ তুলতেই অবাক হল। এক ফোঁটা জল উর্মিলার ডান চোখ থেকে বেরিয়ে মুক্তোর মতো টলমল করছে। তারপর ভেঙে চৌচির হয়ে গালে ছড়িয়ে গেল। নবকুমার আঙুলের ডগা দিয়ে পরম মমতায় সেই জল মুছিয়ে দিতে দিতে অনুভব করল তাতে তাপ মিশে আছে। একজন মানুষ ওয়াটার ম্যাট্রেসের উপর শুয়ে রয়েছে। পাশ ফেরার ক্ষমতা থাকলে অবশ্যই খানিকটা গড়িয়ে যেত। নেই বলে সামান্য চাপ দিলে ম্যাট্রেস নড়ছে, সেই সঙ্গে শরীর। ডাক্তার বলেছেন এই ম্যাট্রেসে শোয়ালে শরীরে ঘা হওয়ার সম্ভাবনা কম। তবু প্রতিদিন নার্স স্পঞ্জ করিয়ে দেওয়ার আগে সমস্ত শরীরে ক্রিম বুলিয়ে দেয়। সেই সময় অবশ্য নবকুমার এই ঘরে থাকে না। কিন্তু যত দিন যাচ্ছে এই ঘরে একটু বেশি সময় থাকতে নবকুমার যেন পছন্দ করছে। নার্স উর্মিলাকে সাজিয়ে পাউডার মাখিয়ে মাথাটাকে একটু পাশ ফিরিয়ে দিলে মনে হয় উর্মিলা আরাম করে শুয়ে আছে। ওর পরিচর্যা শেষ হলে নবকুমার বিছানার পাশের চেয়ারে এসে যখন বসে, তখন উর্মিলার সঙ্গে তার চোখাচোখি হয়ে যায়। সে সময় নবকুমারের মনে হয় উর্মিলার চোখের তারায় হাসি ফুটে উঠেছে। তাকে দেখে খুশি হয়েছে মেয়েটা। কয়েক সেকেন্ড উর্মিলার চোখের দিকে তাকিয়ে নবকুমার জিজ্ঞেস করে, কেমন আছো? শরীর দূরের কথা, চোখের পাতাও নড়ে না। শুধু অপলক তাকিয়ে থাকা ছাড়া ওই চোখ দুটোর কোনো ভূমিকা নেই।
দেহের পাশে এলিয়ে পড়ে থাকা হাতের একটাকে 2 হাতে তুলে নিল নবকুমার। কাল থেকে তোমার ফিজিওথেরাপি শুরু হবে, দেখবে খুব তাড়াতাড়ি তোমার শরীরে সার ফিরে আসবে। চোখের তারা কি ঈষৎ নড়ে উঠল। উর্মিলা তার দিকে অপলক তাকিয়ে আছে। তার চামড়া মাংস হাড় ভেদ করে ওর দৃষ্টি যেন মনটাকে দেখতে পাচ্ছে। অস্বস্তি শুরু হতেই মুখ সরিয়ে নিল নবকুমার। 2 দিন থেকে সে অনুভব করেছে উর্মিলার ওই খোলা চোখের সামনে বেশিক্ষণ বসে থাকতে অসুবিধা হচ্ছে তার। উর্মিলার ডান হাত তার 2 হাতের মধ্যে। উর্মিলা তাকে দেখেই চলেছে। সেই হাত যত্নের সঙ্গে বিছানার উপর নামিয়ে নবকুমার বলল, অনেকক্ষণ জেগে রয়েছ, এবার একটু ঘুমাও। ঈষৎ ঝুঁকে সে আঙুলের ডগা দিয়ে উর্মিলার চোখ বুঝিয়ে দিয়ে আবার বলল, ঘুমাও। উর্মিলার চোখ বন্ধ, শরীরের কোথাও কাঁপুনি নেই। কয়েক মুহূর্ত অপেক্ষা করে উঠে দাঁড়ালো নবকুমার। ঠিক তখনই 2 চোখের কোণ বেয়ে জল গড়িয়ে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। হকচকিয়ে গেল নবকুমার। তারপর ঝুঁকে পরম মমতায় উর্মিলার 2 চোখ থেকে বেরিয়ে আসা জল মুছিয়ে দিয়ে ফিসফিস করে বলল, কেঁদো না উর্মি, কেঁদো না। সঙ্গে সঙ্গে চোখের পাতা খুলে গেল উর্মিলা। নবকুমারের মনে হলো ওর ভেজা চোখের মনিতে পৃথিবীর সব বিস্ময়। যেন এত অবাক উর্মিলা কখনো হয়নি। নবকুমার বলল, ঘুমাও। এ এক অদ্ভুত খেলা, নেশার খেলা। উর্মিলা চোখ দিয়ে যা বলতে চায় তা একটু একটু করে বুঝে নিতে চেষ্টা করছে নবকুমার। বেশিরভাগই গোলমাল হয়ে যাচ্ছে, কিন্তু বেশ মজা পাচ্ছে সে। হঠাৎ নবকুমারের মনে পড়ল উর্মিলার প্রিয় গানটার কথা, তোমার 2 চোখে আমার স্বপ্ন আঁকা। একসময় চমৎকার গাইতো উর্মিলা। নবকুমার গাওয়ার চেষ্টা করলে 2 হাতে কান চাপা দিত, প্লিজ প্লিজ। হ্যাঁ, নবকুমারের গানের গলা ছিল না। আজ মনে হলো গানটা গাইলে কেমন হয়। সে গাইল, কিন্তু 2টো লাইন গাইতে না গাইতেই চোখের পাতা বন্ধ হলো উর্মিলার। জল গড়িয়ে এলো 2 কোণ থেকে। থতমত খেয়ে থেমে গেল নবকুমার। নবকুমার বুঝতে পারছিল তার মন পাল্টাচ্ছে। উর্মিলাকে একা রেখে বাড়ির বাইরে যেতে ভালো লাগে না। কেবলই মনে হয় চিত হয়ে শুয়ে উর্মিলা যখন চোখ বন্ধ করে থাকে তখন নার্স ভেবে নেয় ও ঘুমোচ্ছে। খুব প্রয়োজন না হলে সেই সময় উর্মিলাকে ডাকা হয় না। কিন্তু ওই ঘুমন্ত অবস্থায় যদি উর্মিলা নিথর হয়ে যায় তাহলে কেউ টের পাবে না। মৃত্যুর ঠিক আগে কি উর্মিলা চোখ খুলবে না? চোখ খুলে তাকে খুঁজবে না? এটা ভাবলেই নবকুমারের মনে হয় কোথাও না গিয়ে তার বাড়িতেই থাকা উচিত। উর্মিলার এবারে হাসপাতালে যাওয়া এবং সর্বাঙ্গ অবশ হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে আসা নবকুমারকে আগের জীবন থেকে সরিয়ে এনেছে। সে সচরাচর মদ্যপান করে না। কাল রাতে মনে হলো এই চাপ সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে। বছর 2 আগে একজন প্রযোজক প্যারিস থেকে নিয়ে আসা মদের বোতল উপহার হিসেবে দিয়েছিলেন তাকে। আলমারিতে রাখা ছিল, যেমন উপহারের পুতুল রাখা থাকে। বোতলটা বের করে মুখটা খুলে গন্ধ শুকে দেখল গন্ধ কটু নয়। গ্লাসে খানিকটা ঢালার পর চুমুক দিল নবকুমার। খুব কটু নয়, গন্ধের তীব্রতা নেই। এই সময় তার নিজস্ব ফোন বেজে উঠল। একটু ইতস্তত করে রিসিভার তুলল নবকুমার। হ্যালো বলতেই চড়ুই পাখির মতো কিচিরমিচির করে উঠল অতসী। খানিকটা সময় পর নবকুমার বলল, তুমি কি বলতে চাইছো তা আমি ঠিক বুঝতে পারছি না। তা পারবে কেন? আমি তো এখন পুরনো হয়ে গিয়েছি, তাই না? অতসী, এভাবে কথা বলা তোমাকে মানায় না। মানায় না? তাহলে কি মানায় আমাকে? একজন বিবাহিত নায়কের পার্ট টাইম প্রেমিকা হিসেবে সন্ন্যাসিনীর জীবনযাপন করে যাওয়ার চরিত্রে সারা জীবন থাকতে হবে? কি মনে করো তুমি আমাকে? এসব কথা উঠছে কেন?
উঠছে কারণ লোকে আমাকে আড়ালে টিটকিরি দিচ্ছে। তোমার ছায়া আমার উপর থেকে সরে গেলে আমি অনেক কাজ পেতাম। তোমার উপর যাদের রাগ তারা আমায় কাজ দেবে না। আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব হচ্ছে না। আমি বুঝতে পারছি কিছু লোক তোমার অসুবিধা করছে। খুব অস্বাভাবিক কি? আর বুঝতেই যখন পারছো তখন এরকম নেতি আছো কেন? নেতি আছি? কি বলতে চাইছো? তোমাকে সরাসরি প্রশ্ন করছি, আমাকে কবে বিয়ে করবে? বিয়ে? হে, কি মনে হচ্ছে আকাশ থেকে পড়লে? অনেক হয়েছে, আমার পক্ষে আর একা থাকা সম্ভব নয়। অতসী, নাটক করো না। শুনলাম উর্মিলা এখন প্রায় জড়ভরত হয়ে আছে, নড়াচড়া দূরের কথা, কথাও বলতে পারে না। আমি তোমাকে বলছি না ওকে কোনো হোমে টোমে পাঠিয়ে দিতে, তাতে তোমার বদনাম ছড়িয়ে যাবে। যত নাম বাড়ছে তত তোমরা বদনামকে ভয় করো। উর্মিলার শরীর বাড়িতেই থাকুক, ইচ্ছে করলে 10টা নার্স রেখে দিতে পারো ওর দেখাশোনার জন্য, কিন্তু তুমি ওর কাছে কখনো যাবে না। ব্যাস, এর বেশি আমি চাইছি না। এসব কি বলছো অতসী? উর্মিলা যতদিন জীবিত থাকবে ততদিন দ্বিতীয়বার বিয়ে করা আইনের চোখে অপরাধ। আইন যদি দেখতে পায় তবে তো অপরাধ হিসেবে ছাপ পড়বে। মানে? যে মানুষটা নড়াচড়া করতে পারে না, কথা বলার ক্ষমতা যার নেই, সে কি করে তোমার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে? পারবে না, এটা তুমিও জানো। যাকগে, আমি তোমাকে 2 দিন পরে আবার ফোন করব, তখন নিশ্চয়ই সম্মতি জানাবে। আর যদি নিজে আমাকে ফোন করো তাহলে খুব খুশি হব। ফোন রেখে দিল অতসী। কিছুক্ষণ চুপচাপ বসে রইল নবকুমার। তারপর অন্যমনস্কভাবে মদের গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিতেই মনে হলো স্বাদটা খুব একটা পছন্দসই নয়। প্রথমবার এমন মনে হয়নি। নবকুমার চেয়ার ছেড়ে পাশের টয়লেটে ঢুকে মুখে ধরে রাখা মদ ফেলে দিয়ে এলো। তারপর চোখ বন্ধ করে চেয়ারে বসে রইল কিছুক্ষণ। ভালোই হলো। যদি মদ খেতে খেতে তার নেশা হয়ে যেত আর সেই সময় উর্মিলার শেষ নিঃশ্বাস পড়ত, তাহলে সে জানতেও পারত না। কোথায় যেন পড়েছিল, মৃত্যুর আগের মুহূর্তে কেউ কেউ সম্বিত ফিরে পায়। খুব কম সময়ের জন্য হলেও সে চারপাশটাকে দেখতে পায়। উর্মিলার যদি সেই অবস্থা আসে তাহলে নেশা করে পড়ে থাকলে সে জানতেও পারত না। হেসে ফেলল নবকুমার। অতসীর ফোন না এলে দামি বিদেশি মদটাকে এমন বিস্বাদ লাগত না। নবকুমার ধীরে ধীরে উর্মিলার ঘরে চলে এলো। চোখ বন্ধ ছিল উর্মিলার। পাশের চেয়ারে বসে নার্স উঠে দাঁড়িয়ে বলল, এতক্ষণ চোখ খোলা ছিল, একটু আগে বন্ধ হয়েছে, ডাকবো? না। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল নবকুমার। যেসব ছবির শুটিং কিছুটা বাকি রয়েছে সেসব ছবির প্রযোজকদের সঙ্গে নবকুমার কথা বলল। সেদিনে 8 ঘন্টা সময় দিতে পারে শুটিংয়ের জন্য, কিন্তু কোনো অবস্থাতেই কলকাতার বাইরে আউটডোর শুটিং থাকলে যেতে পারবে না। এর কারণ হিসেবে যুক্তি হলো, উর্মিলাকে কলকাতায় এই অবস্থায় ফেলে রেখে বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কেউ কেউ আড়ালে বলা বলি করল, এতকাল যে বউয়ের কথা ভুলেও ভাবত না, হঠাৎ পত্নীভক্ত হয়ে গেল কি কারণে? কিন্তু নবকুমারকে মেনে নেওয়া ছাড়া প্রযোজকদের কোনো উপায় ছিল না। কলকাতায় শুটিংয়ের সময় মাঝে মাঝেই নবকুমার বাড়িতে ফোন করে জেনে নেয় উর্মিলা ঠিকঠাক রয়েছে কিনা। শুটিং শেষ হলে বাড়ি ফিরেই সে প্রথমে উর্মিলার ঘরে ঢোকে। উর্মিলার চোখ খোলা। তাকে দেখা মাত্র সেই চোখের দৃষ্টি যে বদলে যায় তা আজকাল পরিষ্কার বুঝতে পারে নবকুমার। উর্মিলার কাছে এসে সে বলে, শুটিং করে এলাম, তোমার কোনো অসুবিধা হয়নি তো? উর্মিলার চোখের পাতা একবার বন্ধ হয় 2 সেকেন্ডের জন্য, আবার খুলে যায়। নবকুমার সেই চোখের দিকে তাকিয়ে স্পষ্ট অনুভব করে উর্মিলা খুশি হল। সামান্য ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিতেই আবার চোখ বন্ধ হয়ে গেল। একটু দূরে দাঁড়ানো নার্স হাসি হাসি মুখে বলল, আপনি যে ঘরে আসছেন তা দিদি ঠিক টের পান। কিরকম? সারা দুপুর চুপচাপ শুয়ে থাকেন, কিন্তু এই সময় দরজার দিকে তাকিয়ে চোখ খোলেন আর বন্ধ করেন। কদিন দেখে বুঝতে পারছি এই সময় আপনি আসবেন, তা উনি বুঝতে পারেন। উর্মিলার কপালে হাত বুলিয়ে দিয়ে নবকুমার বলল, আসছি। ফিজিওথেরাপি করা হচ্ছে, দামি ওষুধ দিয়েছেন ডাক্তার।
নবকুমারের অনুরোধে দুদিন অন্তর অন্তর ডাক্তার দেখে যাচ্ছেন উর্মিলাকে, কিন্তু উপকার কিছু যে হচ্ছে এমন ভাবতে পারা যাচ্ছে না। ইতিমধ্যে নবকুমার নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছিল। তাই 3 দিনের মাথায় অতসীর ফোন পেয়ে সে একটুও বিচলিত হল না। অতসী জিজ্ঞেস করল, কিছু ভেবেছ? অতসী, তোমার কি মনে হয় না একেবারে ছেলে মানুষের মতো তুমি আমাকে সেদিন শাসিয়েছিলে? মনে হয় না? তার মানে? উর্মিলার শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ তোমাকে বিয়ে করা যে সম্ভব না, এটা বুঝো তুমি কেন বুঝতে পারছো না? একটা গাছের প্রাণ থাকে, কিন্তু তাই বলে কেউ গাছের সঙ্গে স্বামী স্ত্রীর মতো বাস করে না। উর্মিলা তো গাছেরও অধম। গাছ ফুল ফোটায়, সেই ফুল থেকে গাছের শরীরে ফল আসে। উর্মিলার তো সেই ক্ষমতাও নেই। ও এখন পাথরের মতো বিছানায় পড়ে আছে। অতসী, এসব কথা আমার ভালো লাগছে। তার মানে? দেখো, উর্মিলা এখন যেভাবে বেঁচে আছে তা আমার কল্পনার বাইরে ছিল। এখন যা বাস্তব তাকে স্বীকার করতে আমি বাধ্য। ওর সঙ্গে বন্ধুর মতো থাকতে চাই। তুমি এই মুহূর্তে আমার কাছে অন্য কিছু আশা করো না। আমি বুঝতে পারছি না, একটা সত্যি কথা বলো তো, তোমার জীবনে কি কোনো নতুন সুন্দরীর আগমন হয়েছে? তোমার ভাবনা তো এত নীচ ছিল না অতসী। ছিল না, তুমি বাধ্য করেছো এরকম ভাবতে। আমি? হ্যাঁ, তুমি। শব্দ করে রিসিভার রেখে দিল অতসী। কিছুক্ষণ চুপচাপ বসে রইল নবকুমার। আর ঠিক তখনই চিৎকারটা ভেসে এলো। ওপাশের ঘরে উর্মিলার নার্স চিৎকার করছে। পরীকে মরি করে ছুটে গেল নবকুমার। ঘরে ঢোকা মাত্র নার্স হাউ হাউ করে যা বলল তার অর্থ হলো উর্মিলা সেই যে চোখ বন্ধ করেছে আর খুলছে। নার্স ওর পালস পায়নি। নাকের তলায় আঙুল নিয়ে গিয়ে বুঝেছে জীবনের কোনো প্রমাণ নেই। হতভম্ব হয়ে গেল নবকুমার। উর্মিলা শুয়ে রয়েছে, 2 চোখের পাতা বন্ধ। দেখে মনে হচ্ছে মেয়েটা ঘুমাচ্ছে। কান্না থামিয়ে নার্স জিজ্ঞাসা করল, অনেক সময় প্রাণ চলে গিয়েও আবার ফিরে আসে, ডাক্তারবাবুকে খবর দেবেন দাদা? চেঁচামেচি শুনে পিটার এবং ভরত এসে দাঁড়িয়েছিল দরজায়। পিটার বলল, আমি দেখছি বলে দৌড়ে চলে গেল ওপাশে। নবকুমার স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াল। নার্স উর্মিলার শরীরে হাত বুলিয়ে আবেগচরণ গলায় বলল, দেখুন দেখুন, এখনো গরম হয়ে আছে। আপনি একটু সরে যান প্লিজ, কথা বলবেন না। নার্স তড়িঘড়ি নেমে যেতে নবকুমার উর্মিলার ডান হাতের আঙুলগুলো 2 হাতের মধ্যে ধরে চোখ বন্ধ করল। এবং এই সময় তার মনে হলো প্রায় পাথরের মতো পড়ে থাকার চেয়ে চলে যাওয়াই উর্মিলার ভালোই হয়েছে। পিটার ডাক্তারকে নিয়ে ঘরে ঢুকল। ডাক্তার বললেন, আমাকে একটু দেখতে দিন প্লিজ। শোনামাত্র নবকুমার ডাক্তারকে জায়গা করে দিল। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করার পর জিজ্ঞাসা করলেন, আপনাদের কেন মনে হলো ওর কিছু হয়েছে? পিটার নার্সকে দেখিয়ে বলল, উনি তো তাই বললেন। নার্স এগিয়ে এলো 1 পা। ডেকে সাড়া পায়নি, মানে চোখ খোলেননি, পালস পায়নি। নবকুমার বাবু, উনি এখনো বেঁচে আছেন, তবে এই অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না। আমি ওকে একটা ইনজেকশন দিচ্ছি, তাতে যদি কাজ হয় তখন হাসপাতালের কথা ভাবা যাবে। ইনজেকশন আনিয়ে ডাক্তারবাবু উর্মিলার শরীরে সেটা পুশ করলেন। তারপর বললেন, আমি রাত্রে আবার আসবো, আপনি ছাড়া আর কেউ এই ঘরে যেন না থাকে। দরজা বন্ধ করে উর্মিলার শরীরের পাশে বসেছিল নবকুমার। হঠাৎ তার মনে হলো এইভাবে বসে থাকার কোনো মানে হয় না। 2 হাতের মধ্যে রাখা উর্মিলার ডান হাত বিছানার উপর নামিয়ে সে উঠে দাঁড়াল। তারপর কি মনে হতে আলতো করে উর্মিলার একটা চোখ খোলার চেষ্টা করল। চোখের পাতা ঈষৎ উন্মুক্ত হয়ে রইল।
পাতা বন্ধ হল। গাঢ় আবেগে আক্রান্ত হল নবকুমার। ফিসফিসিয়ে বলল, উর্মি, চোখ খোলো উর্মি। হঠাৎ নবকুমার কেঁপে উঠল। উর্মিলার চোখের মনি যেন ঘুরছে, কিছু দেখার চেষ্টা করছে। চোখের পাতা এখন পুরোটাই খুলে গিয়েছে। শুধু তাই না, বিস্ফারিত হয়ে উঠেছে। তারপর আচমকা স্থির হয়ে গেল, একদম স্থির। বাতাসের আগে যেন খবরটা চারপাশে উড়ে গেল। ফিল্মস্টার নবকুমারের স্ত্রী উর্মিলা কিছুকাল অসুস্থতার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ভিড় জমতে লাগলো বাড়ির সামনে। শেষ পর্যন্ত লোকাল থানাকে খবর দেয়া হলে পুলিশ এলো ভিড় সামলাতে। উর্মিলার শরীরের পাশে বসেছিল নবকুমার। তার মাথা কাজ করছিল না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই সে ভাবতে পারছিল না। ডাক্তার সার্টিফিকেট লিখে নবকুমারের কাঁধে সান্ত্বনার হাত বুলিয়ে চলে যাওয়ার পরে পিটার জিজ্ঞাসা করল, কি করব? গলার স্বর এত নিচে ছিল যে ঠিক বুঝতে না পেরে চোখ ছোট হলো নবকুমারের। আপনি বলার পরে ম্যাডামের বাপের বাড়িতে খবর দিয়েছিলাম, কিন্তু... থেমে গেল পিটার। ঠিক আছে, আমরা কি আরো কিছুক্ষণ অপেক্ষা করব? করো। তাহলে ততক্ষণ ওদের এখানে আসতে বলি। কাদের? অনেকেই শেষ দেখা দেখতে এসেছে, ফিল্মের লোকজন। শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে এসেছে। ফুল? ও, আমি বলি কি, এত ফুল ম্যাডামের শরীরে না দিয়ে বাইরের ঘরে একটা টেবিলের ওপর রেখে দিলেই হয়। আমরা এখানে ম্যাডামের ছবি রেখে দিতে পারি। যা ভালো বোঝো তাই করো। নবকুমার উঠে দাঁড়াল। একবার উর্মিলার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ওর চিবুক স্পর্শ করল। তারপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পিটারকে বলল, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে যা করার তা করবে, কোথাও যেন কোনো খামতি না থাকে। আপনি? আমি থাকলেও শেষ রাতটা ভণ্ডুল হয়ে যেতে পারে, সেটা আমি কিছুতেই চাই না। কিন্তু শ্মশানে নিয়ে যাওয়ার পর যেসব কাজ, তোমরা কেউ একজন করে দিও। নবকুমার ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মানুষের ভিড়, সিনেমা জগতের লোকজনই শুধু বাড়ির ভিতরে ঢোকার অনুমতি পেল, এবং তারপর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উর্মিলার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হল। পিটার প্রায় প্রতি 10 মিনিট অন্তর নবকুমারকে খবর দিয়ে যাচ্ছিল। তারপর শেষ খবরটা দিল, উর্মিলার শরীর ইলেকট্রিক চুল্লির ভিতরে ঢুকে গিয়েছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল নবকুমার। হঠাৎ তার চোখের পাতা ভিজে উঠল। নবকুমার চোখ মুছল না। কাঁদতে এত ভালো তার কখনো লাগেনি। সে চোখ মুছে প্রথমে পিটারকে ফোন করল। আমি বাইরে যাচ্ছি, যা করার তুমি ঠিকঠাক করবে। আপনি চিন্তা করবেন না। এখন বাড়ির সামনে ভিড় নেই। শবদেহ বেরিয়ে যাওয়ার পর জনতার কৌতূহল শেষ হয়ে গিয়েছিল। নবকুমার নির্বিঘ্নে গাড়িতে উঠতে পারল। গাড়িতে স্টার্ট দিয়ে ড্রাইভার জিজ্ঞাসা করল, আপনি কি শ্মশানের ভেতরে গাড়ি থেকে নামবেন? না, আমি শ্মশানে যাচ্ছি না, তুমি সোজা গ্রামের বাড়িতে চলো। মাথা হেলিয়ে চোখ বন্ধ করে কথাগুলো বলল নবকুমার। এই পৃথিবীতে সবকিছু ঠিকঠাক রয়েছে, শুধু উর্মিলা আর কোথাও নেই। নবকুমারের ভাবতে অবাক লাগছিল। কিছুদিন আগেও উর্মিলাকে নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না। 24 ঘন্টায় উর্মিলা কোনো সমস্যা তৈরি না করলে ওকে নিয়ে কোনো ভাবনা মাথায় আসত না। কিন্তু এবার অসুস্থ হওয়ার পরে, যখন শরীর পাথর হয়ে গেল অথচ খোলা চোখে দৃষ্টি থাকলো, এবং সেই দৃষ্টি এতকাল মুখে যত কথা বলেছিল তার চেয়ে অনেক বেশি কথা বলতে লাগলো নিঃশব্দে, তখন বুকে এক ধরনের কাঁপন শুরু হলো।
যা জীবনে কোনোদিনও অনুভব করেনি। সে দেখেছে উর্মিলার চোখ নিঃশব্দে কত কথা বলে গিয়েছে। প্রথম প্রথম বুঝতে পারত না ঠিকঠাক, কিন্তু একটু একটু করে উর্মিলার চোখের ভাষা যেন স্পষ্ট হয়ে উঠেছিল তার কাছে। শেষ থেকে তাকে দেখলে যে খুব খুশি হতো উর্মিলা, তার চোখ যেন অকপটে বলতে পারত। সেই মানুষটা যার যাওয়া প্রায় সুনিশ্চিত ছিল, চলে যাওয়ার আগে তাকে নাড়িয়ে দিয়ে চলে গেল, আর এখন কিরকম শূন্যতা চারপাশে অনুভব করছে সে। কিছুই ভালো লাগছে। আচ্ছন্ন ভাব থেকেই বোধহয় ঝিমুনি এসেছিল। কতটা সময় চলে গিয়েছে খেয়াল করে। চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে থাকলো নবকুমার। গাড়ি থামিয়ে ড্রাইভার বলল, পৌঁছে গিয়েছি। চোখ খুলল নবকুমার। কয়েক সেকেন্ড লাগলো ধাতস্থ হতে। তারপর গাড়ির দরজায় হাত রেখে বলল, তুমি কলকাতায় ফিরে যাও। আমি যে এখানে আছি তা পিটার ছাড়া আর কাউকে বলার দরকার নেই। আমার ফোন পেলে এখানে এসো। মাথা নাড়ল ড্রাইভার। নবকুমার গাড়ি থেকে নেমে অবাক হল। সদর দরজায় তালা ঝুলছে, পাশের বাগানে ঢোকার দরজাটা বন্ধ। কে কে ওখানে? গলার স্বরে মুখ ফেরালো নবকুমার। সামনের বাড়ির রামকৃষ্ণ জ্যাঠা। সে দুপা এগিয়ে গিয়ে বলল, আমি নবকুমার। নবকুমার, এ কি তুমি এখানে? শুনলাম তোমার বউ গত হয়েছেন। তোমার তো তার পরলৌকিক কাজ করার জন্য কলকাতায় থাকার কথা। তোমার বাবা তো খবর পেয়ে কলকাতায় গিয়েছে, কিন্তু তুমি এখানে কেন? তোমার তো সন্তান নেই বলেই শুনেছি। নবকুমার কোনো কথা না বলে গাড়িতে উঠে বসল। তারপর পকেট থেকে মোবাইল ফোন বের করে পিটারকে ধরার চেষ্টা করল। দ্বিতীয়বার পিটারের গলা কানে এলো। বলুন। বাবা কি ওখানে পৌঁছেছেন? হ্যাঁ, বাড়ি হয়ে এসেছেন। তোমাদের আর কতক্ষণ শ্মশানে থাকতে হবে? হয়ে গিয়েছে, এবার ফিরে যাব। ঠিক আছে। পকেটে ফোন রেখে দিয়ে নবকুমার ড্রাইভারকে বলল, বাড়ি ফিরে চল। পিটার মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার ভয় হচ্ছিল যে খবরটা সে দিল তা শোনার পর নবকুমার ভয়ঙ্কর রেগে যাবে। কিন্তু সে অবাক হয়ে শুনল নবকুমার বলল, তাই? হ্যাঁ, আমি বললাম আপনি কোনো প্রডিউসার ডিরেক্টরের অফিসে গিয়ে দেখা করেন না। শুনে ওর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বললেন তাহলে তো মুশকিল। আপনি যদি অনুমতি দেন তাহলে এই ব্যাপারটা নিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলতে পারি। না, ধরে নাও ওখানেই সেট করেছে, শুটিং হবে, তাহলে কি আমি যেতাম না? অবশ্যই যেতাম। তুমি এটাকে খারাপ চোখে দেখো। তাছাড়া এই সময় কলকাতায় কজন পরিচালক আছেন যারা আমাকে তার অফিসে গিয়ে দেখা করতে বলতে পারেন, বলো? কথাগুলো হচ্ছিল নবকুমারের বাইরের ঘরে বসে। পিটার অবাক হল, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে ওকে জানিয়ে দিয়ে আপনি বিকেলে যাবেন। এই সময় নবকুমারের মোবাইল জানান দিল। সেটা চোখের সামনে তুলে একটা অচেনা নাম্বার দেখতে পেল সে। এই মোবাইলে সাধারণত ঘনিষ্ঠ পরিচিতরাই ফোন করে। অচেনা নাম্বার থেকে ফোন আসার কথা নয়। অফ করে দিতে গিয়েও কথা বলল নবকুমার। হ্যালো? প্লিজ লাইনটা কেটে দিও না। কি ব্যাপার? এটা তো তোমার মোবাইল নাম্বার নয়। নতুন নাম্বার, তাছাড়া তুমি আমার উপর এত রেগে গিয়েছো যে আগের নাম্বার দেখলে তো ফোনই ধরতে না। অন্তত 5 বার ফোন করেছি, তুমি ধরোনি। কি হবে ফোন করে? মানে? আমরা যখন কোথাও পৌঁছাতে পারবো না তখন খামোগা কথা বলে কি লাভ? তাছাড়া এখন কথা বলা মানেই ঝগড়া করা। নব, আমি ক্ষমা চাইছি। হঠাৎ মাথা গরম হয়ে গিয়েছিল, মুখে যা এসেছিল তাই বলেছি। এরপরে এই জন্য খুব লজ্জা পেয়েছি, বিশ্বাস করো।
অনেক ধন্যবাদ। এভাবে কথা বলছো কেন? আমাকে সেটা বলে বুঝিয়ে দিতে হবে? নব, যা হয়েছিল তা প্লিজ ভুলে যাও। বিশ্বাস করো, আমি সত্যি লজ্জিত। ওইভাবে কথা বলা ঠিক হয়নি। তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো শুনে আমার ভালো লাগছে। এবার রাখি। নব, বলো। আমরা কি আবার আগের সম্পর্কে ফিরে যেতে পারি না? হতশী, কাঁচের পুতুল ভেঙে গেলে আঠা দিয়ে জোড়া হয়তো দেয়া যায়, কিন্তু তার দাগ বড্ড চোখে লাগে। কি দরকার বলো? আমাদের মধ্যে পরিচিতের সম্পর্কটা থাক, তার উপর একটা বিশেষ শিলমোহর লাগানোর আর দরকার নেই। রাখছি। মোবাইলটা অফ করে দিল নবকুমার। তারপর খেয়াল হলো পিটারের সঙ্গে সে কথা বলছি। ফোনটা আসার পর পিটারের কথা মাথা থেকে চলে গিয়েছিল। পিটারের সামনে এসব কথা বলা একদম উচিত হয়নি, কিন্তু পিটার কোথায়? হাসলো নবকুমার। সে ব্যক্তিগত কথা বলবে বুঝতে পেরে পিটার সামনে থেকে সরে গিয়েছে। খুশি হলো নবকুমার। অমিতাভ সেনের অফিস ওর বাড়িতেই। একতলার 3টে ঘরে লোকজন কাজকর্ম করছে। নবকুমার গাড়িতে বসেছিল। পিটার গিয়ে খবর দিতেই অমিতাভ সেনের সহকারী ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন। আসুন আসুন। নবকুমার পিটারের খুলে দেওয়া দরজা দিয়ে নিচে নেমে চারপাশে তাকাল। অভিজাত পাড়া, রাস্তায় লোকজন নেই। এটা যদি শ্যামবাজার অথবা ভবানীপুর হতো তাহলে নবকুমারকে দেখে এর মধ্যেই ভিড় জমে যেত। সে জিজ্ঞাসা করল, অমিতাভবাবু আছেন? হ্যাঁ, আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন। প্রায় 20 মিনিট কথা হল। বেশিরভাগ কথাই বললেন অমিতাভ সেন। চরিত্রটা পরিষ্কার বুঝিয়ে দিয়ে বললেন, আশা করি আমি বোঝাতে পেরেছি। শুটিংয়ের সময় এ ব্যাপারে আমরা সময় নষ্ট করব না। প্রোডাকশনের লোকজন আপনার সঙ্গে কথা বলবে। ব্যাপারটা একদমই আপনাদের, তবু কাজ শুরু করার আগে জানা দরকার পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে কোনো ধোঁয়াশা নেই তো? ওই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ঠিক তখনই সেই সহকারী পরিচালক ঘরে ঢুকে বললেন, দিদি এসেছেন। অমিতাভ সেন ঘড়ি দেখলেন। সহকারী বললেন, আমি বললাম আপনি সময়ের আগে এসেছেন, উনি নাকি সময় ভুল করেছেন। ঠিক আছে। নবকুমার, বন্যা মুখার্জিকে আমি ডেকেছিলাম, কিন্তু উনি নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছেন। ও ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি উঠছি। না না, আমার সঙ্গে আপনার কথা শেষ হলেও ওরা তো কিছু কথা বলবে। অমিতাভ সেন সহকারীকে বললেন, তুমি ওকে নিয়ে যাও, আর ভদ্রমহিলাকে ঠিক 10 মিনিট পরে এই ঘরে নিয়ে আসবে। ততক্ষণ উনি ইচ্ছা করলে চা বা কফি খেতে পারেন। নবকুমার অবাক হয়ে তাকিয়ে দেখল অমিতাভ সেনকে। ফিল্ম লাইনে এরকম ব্যক্তিত্ব সে এখনো পর্যন্ত দেখেনি। বাইরের ঘরে সহকারী পরিচালক তাকে নিয়ে আসা মাত্র বন্যার সঙ্গে চোখাচোখি হল। বন্যা যে অস্বস্তিতে পড়েছে তা বুঝতে অসুবিধা হল না। নবকুমার জিজ্ঞাসা করল, খবর সব ভালো? এই আর কি। আমি খবরটা পেয়েছি, খুব খারাপ লেগেছে। একবার মনে হয়েছিল শেষবার দেখা করে আসি, কিন্তু পাবলিকের ভয়ে সাহস পাইনি। খুব ভালো করেছ। প্রচন্ড কষ্ট পাচ্ছিল বেচারি, চলে গিয়ে শান্তি পেল কিনা জানি না, স্বস্তি তো পেল। তারপর বন্যা মুখার্জি সহকারী পরিচালককে বলল, হ্যাঁ ভাই, কার কাছে যেতে হবে? টালিগঞ্জে নবকুমারকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। নবকুমার এখন কোনো নতুন ছবিতে অভিনয় করতে রাজি হচ্ছেন। অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করে স্পষ্ট বলে দিয়েছে অমিতাভ সেনের ছবি শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কোনো ছবিতে অভিনয় করবেন। অমিতাভ সেনের ছবির চরিত্রে দাড়ির দরকার ছিল। নবকুমার বলে দিয়েছিল সে মেকআপ করবেন, এখন থেকে আর দাড়ি কামাবে না। এক মুখ দাড়ি থাকলে অন্য ছবিতে তা মানানসই হবে না। বলেছে, একটার বেশি আমি ছবি করব না, আমাকে দরকার হলে অপেক্ষা করতে হবে। কথাটা অমিতাভ সেনের কানেও গিয়েছিল।
এক সকালে তিনি ফোন করলেন। পিটার ফোন ধরেছিল। নাম জানতে পেরে বলল, দাদা এখনো ঘুম থেকে ওঠেননি, কিছু বলবো? অমিতাভ সেন অবাক। সে কি, এখন তো 11টা বেজে গিয়েছে, এত বেলা পর্যন্ত ঘুমায় নাকি? হ্যাঁ, আজ শুটিং নেই তাই। একটু দাঁড়ান, বোধহয় উঠে পড়েছেন, আমি আপনার কথা বলছি। ততক্ষণে কাছে এসে গিয়েছে নবকুমার। কার সঙ্গে কথা বলছো? অমিতাভ সেন। কি চাইছেন? এখনো বলেননি। রিসিভার হাতে নিয়ে নবকুমার টেনে টেনে বলল, কি ব্যাপার, সাত সকালে ফোন? আমি দুঃখিত, প্রায় ভর দুপুরে যে ঘুম ভাঙাচ্ছি, তা জানলে ফোন করতাম না। যাকগে, আপনি একটার বেশি ছবিতে একসঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন শুনলাম। হলিউডে যা সম্ভব তা নানা কারণে ভারতে সম্ভব হয় না, কিন্তু আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন শুনে আপনাকে অভিনন্দন জানাতে ফোন করেছি। ভালো থাকুন। কথাগুলো একটানা বলেই ফোন অফ করে দিলেন অমিতাভ সেন। রিসিভার হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো নবকুমার। ঠিক তখনই বাইরে কেউ বেল বাজাতে পিটার দ্রুত চলে গেল। সামনের চেয়ারে নিঃশব্দে বসল নবকুমার। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নিজের মনে বলল, না, ছবিটা ঠিকঠাক করতে হবে, ততদিন মাল খাওয়া বন্ধ। সে হাসল, মাথা দোলাল। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ফিল্মস্টার নবকুমারের ৫ম পর্ব। আগামীকাল শুনবেন ৬ষ্ঠ এবং অন্তিম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।